প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের আমের প্রশংসা করলেন চীনা রাষ্ট্রদূত। রাজশাহী পলিটেকনিকে 9 দিন ধরে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজশাহীর বাগমারায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার দুপুর 3টার দিকে জেলার নাচল উপজেলার কেন্দুয়া গ্রামের আমচাষী রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের আমদানিকারক সহ 7 জনের একটি প্রতিনিধি দল। এতে খুশি আমচাষীরা। আর কৃষি বিভাগ বলছে, চীনে আম রপ্তানি করতে নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে এসে আমের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চলতি বছরে এ জেলার আম চীনে রপ্তানির আশ্বাসও দিয়েছেন তিনি। এমনকি আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করবে চীন, একথাও বলেন তিনি। মে মাসের শেষ নাগাদ বাংলাদেশের আমের প্রথম চালান চীনে রপ্তানি হবে, এমনটাই দাবি তার। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে যে আম উৎপাদন হয় তা বিশ্বের সেরা আমগুলোর মধ্যে একটি। And one of these is to reaffirm the exports of mango to China, and we're expecting by late May the first batch of mango will be exported to China. So the mission why I come here, I want to check, the mango here and how well it is growth, and I will send the message to Bangladesh people that I'm here, I will help to have this mango which is best in the world. আমচাষীরা বলছেন, আমবাগান পরিদর্শন করে বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন চীন। কোনো মাধ্যম ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি হলে লাভবান হবেন তারা। আজকে চায়না রাষ্ট্রদূত এসেছিলেন এবং এক্সপোর্টার ছিলেন সাথে, এবং আমের রাজধানী চাপাই তারা ভ্রমণ করে চাপায় যে আম তারা দেখলেন আজকে আমাদের বাগানে, সেটাতে তারা খুবই ইন্টারেস্টেড আম রপ্তানিতে। এবং আমার মনে হয় বাংলাদেশ সহ দেশের বাইরেও জানে যে বাংলাদেশের আম অত্যন্ত সুমিষ্ট, এবং আমরা কিন্তু আজকে তারাকে অন্য ফলের সাথে আম দিয়েছিলাম 12 মাসি কাটিমন আম, এবং এই আমটা খেয়ে তারা চমৎকার বল। টপ 10-এর মধ্যে আছি, বাট আমরা এক্সপোর্টে কিন্তু টপ 30-40-এর মধ্যেও নাই। সো সেটা আমাদের এতদিনের একটা ব্যর্থতা ছিল। আমরা সেভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি নাই। বাট যখন আমাদের এই লেভেলে যখন চীনের একজন রাষ্ট্রদূত আসে, তখন বোঝা যায় যে চীনকে রিপ্রেজেন্ট করছে উনি ডিরেক্টলি। সো তার মানে চীন আমাদের দেশে এসে আমাদের আমের সাথে আমরা একটা বিজনেস করতে চাই, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। আর ন্যায্য মূল্য আমরা অলমোস্ট প্রায় সময় ভালো। কৃষি বিভাগ বলছে, বাগান পরিদর্শনে এসে এখানকার আম বাগান পছন্দ করেছেন চীনা রাষ্ট্রদূত। তারা জানিয়েছেন, 1,20,000 মেট্রিক টন আম নিতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। চীনে আম রপ্তানি হলে চাঙা হবে জেলার অর্থনীতি, লাভবান হবেন চাষি। তাই আম রপ্তানি করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সার্বিক কার্যক্রম দেখে আমার মনে হয়েছে যে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং উনি লাস্টে কিন্তু বলেছেন যে ইউ আর রেডি টু এক্সপোর্ট ম্যাঙ্গো, অর্থাৎ চায়না বাংলাদেশ থেকে আম এক্সপোর্ট করার জন্য তারা রেডি আছে। আমরা আশা করছি যে সরকারের সহায়তায় আমরা এবছর বিপুল পরিমাণে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে 37,604 হেক্টর জমিতে মৌসুমি আমের বাগান রয়েছে, যা থেকে চলতি বছরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 মেট্রিক টন। বিথি ঘোষ, বরেন্দ্র টেলিভিশন, রাজশাহী। ছয় দফা দাবি আদায়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে 9 দিন আগে শিক্ষার্থীদের দেওয়া তালা এখনো খোলেনি। এই অবস্থায় দাবি আদায়ে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার বেলা 11:30টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দুপুরে তাদের কর্মসূচি শেষ হয়। তাদের দাবিগুলো হলো জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, 2021 সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন। শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় ঘোষণা অনুসারে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন তারা। তাদের 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। গত 21 এপ্রিল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে প্রতিষ্ঠানটিতে স্থবিরতা দেখা দিয়েছে। একই অবস্থা রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটে। রাজশাহীর বাগমারায় 6 বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জয়নাল খা। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে জয়নাল খা শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের একটি পানবরজে নিয়ে যান। সেখানে শিশুটি নির্যাতনের শিকার হয়। ঘটনার সময় স্থানীয় একজন তরুণ ও শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সেখানে যান। এ সময় জয়নাল পালিয়ে যান। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে উপজেলার মাধানগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাধানগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জ্বল আলী ও স্থানীয়রা জানেন, ঢাকা থেকে বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাহিরে বের করে প্রকৃতি দেখছিল অজ্ঞাত ওই ব্যক্তি। এ সময় অসতর্কতাবশত মাধানগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে সেখানে পড়ে যায় তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সান্তাহার জিআরপি থানায় সংবাদ দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার 5% টাকা পে কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতি মাসে শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে। কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে। মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ সহ নানা দাবিতে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে মিলের প্রধান ফটকে এই সভা অনুষ্ঠিত হয়। ফটক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সহসভাপতি মনিরুল ইসলাম অমল, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক কুদরত আলী। তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম ও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা 12টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ মেহেদি হাসান তালুকদার এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন পোরশা উপজেলার সুরানন্দ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাকিল ও আলাদিপুর গ্রামের রবুর ছেলে আব্দুল আলিম। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 2001 সালের 8 মার্চ রাতে 14 বছরের স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সুরানন্দ গ্রামের হাবিবুল্লাহ শাহ এর আমবাগানে দোচালা ঘরে নিয়ে যান শাকিল। সেখানে শাকিল ও আব্দুল আলিম ওই ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।
পরে ছাত্রী নিজেই থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে থানায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। শুনানি শেষে মঙ্গলবার 10 জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত 2 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় বিচারক ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে জরিমানার টাকা দেওয়ার নির্দেশ দেন। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।